আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। আমি মোহাম্মদ জুনাইদ আল হাবিব। তো আজকের ক্লাসে আমরা বেসিকলি পড়ব পার্টস অফ স্পিচ, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। তো আপনারা দ্রুত জয়েন করে ফেলেন, যে ক্লাসটা খুবই ইফেক্টিভ হবে আশা করছি। আর লাস্ট দিন আমি আরেকটা ক্লাস নিয়েছিলাম, মানে শুক্রবার রাত 10টায়। সেই ক্লাসটা ছিল ট্রান্সলেশনের উপর। আপনারা অনেকেই ক্লাসটি করেছেন। সো কে কে লাস্ট ক্লাসটি করেছিলেন একটু কমেন্ট করে জানান। এবং ক্লাসটি আমাকে কে কে চিনেন বা কে কে লাস্ট ক্লাসটি করেছিলেন একটু জানাবেন। আর কে কোথায় থেকে দেখছেন একটু জানাবেন। আমরা খুবই ইফেক্টিভ একটা ক্লাস নেব এবং আশা করছি আজকের এই ক্লাস থেকে অনেকগুলা কনফিউশন দূর হয়ে যাবে। ঠিক আছে? সো দ্রুত জয়েন করে ফেলেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। কারণ হলো যে দিন শেষে যখন অনেক মানুষ উপকৃত হয় ওটা আমাদের ভালো লাগে। সো আপনি দেখছেন, আপনার ফ্রেন্ডস বন্ধু বান্ধব সবাই যেন ক্লাসটা দেখার সুযোগ পায়, একটু শেয়ার করে দিবেন। সো কে কে জয়েন করেছেন একটু কমেন্ট করে জানাবেন। লাস্ট ক্লাসটা কে কে দেখেছিলেন একটু কমেন্ট করবেন। নজরুল কবির, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোথায় থেকে দেখছেন? লাস্ট দিন ট্রান্সলেশনে যেটা হয়েছিল, সবাই বলেছে যে স্যার একটু স্লো পড়ান। সো আজকে কিন্তু সেটার ইমপ্লিমেন্টেশন হবে। আমি একটু স্লো যাওয়ার চেষ্টা করব। জে এন সাকিব বলেছে ইয়েস স্যার ছিলাম, থ্যাংক ইউ। মোহাম্মদ আমানুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। শারমিন আক্তার, ওয়ালাইকুম আসসালাম। সেলিম রেজা নওগাঁ থেকে, থ্যাংক ইউ সেলিম রেজা। সো অনেকেই ক্লাসে অলরেডি জয়েন করা শুরু করেছে। আমরা খুব শীঘ্রই শুরু করব আলহামদুলিল্লাহ। প্রায় 80 জন প্লাস জয়েন করেছে দেখলাম। সো আমরা কিন্তু খুব দ্রুতই শুরু করব। সো আচ্ছা, এই যে আমি কিন্তু লাস্ট ক্লাসেও বলেছিলাম যে আপনি যদি সত্যিকার অর্থে গ্রামার শিখতে চান এবং গ্রামারে কনফিডেন্ট হইতে চান, আপনাকে সবচেয়ে বেশি সময় দিতে হবে পার্টস অফ স্পিচে। যেদিন আপনি পার্টস অফ স্পিচে প্রো হয়ে যাবেন সেই দিন আপনি ইংলিশ গ্রামারেও প্রো হবেন। কারণ হলো আপনি ইংলিশ গ্রামারের যেই টপিকটাই পড়তে যান, আপনার কি লাগবে? পার্টস অফ স্পিচে আসতে হবে। আপনি একটা বাক্য লিখবেন, পার্টস অফ স্পিচ লাগবে। মানে শুদ্ধভাবে লিখতে গেলে দেখবেন পার্টস অফ স্পিচের নলেজ ছাড়া পারা যাচ্ছে না। হ্যাঁ, কনফিউজিং লাগতেছে, আচ্ছা এটার পরে এটা কি দিব। ঠিক আছে? সো পার্টস অফ স্পিচটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা আজকে যেটা করব, পিয়ালি মনি বলেছে আপনার ক্লাস ভালো লাগে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। শাহিদা আফরিন গফরগাঁও থেকে, প্রিয়ালি মনি আবার লিখেছে আপনার ট্রান্সলেশন ক্লাসটা ভালো লেগেছে। দেবাশিস মল্লিক পিরোজপুর জেলা থেকে, থ্যাংক ইউ দেবাশিস মল্লিক। নাজমুল হাসান সুজন প্রোম্যাক্স, শাহিনুর রহমান আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। সবুজ কুমার পাল ঢাকা থেকে, পিয়ালিমন যশোর থেকে, ইসরাত জাহান পপি তিনি একজনকে মেনশন করেছেন, সো থ্যাংক ইউ। সো আমরা আজকে পার্টস অফ স্পিচের ক্লাসটা শুরু করব, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। দেখেন, আপনারা যারা অনেক দিন ধরে পড়তেছেন নিশ্চয়ই এইখানে আজকে যে ক্লাসটা যারা দেখছে এরা ম্যাক্সিমামই জব প্রার্থী। তো এই মানুষগুলো তো ছোটবেলা থেকে এগুলো পড়ে আসতেছে। গ্রামাটিক্যাল রুলস গুলো তো নতুন না, তাই না? সো আজকে যেটা করব, আমরা এতদিনে আপনারা যা পড়েছেন সেইগুলা একটা রিভিশন হবে। এই ক্লাসে কি হবে? রিভিশন হবে এবং একই সাথে বিগত সালের প্রশ্ন সমাধান করব আমরা। সো আমার ধারণা কিছু কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে এবং সম্পূর্ণ ক্লিয়ার না হলেও কি কি ল্যাকিংস আছে এটা অন্তত আপনারা ধরতে পারবেন। আমার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, অত্যন্ত সম্মানিত শিক্ষক, প্রফেসর মোহাম্মদ শরীফুল ইসলাম, তিনি এখন আইবিএর ডিরেক্টর। কেন বলতেছি বলি। এখন স্যার একটা কথা বলেছিলেন যে কাউকে শেখানোর চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে তাকে কিভাবে শিখতে হবে এটা শিখিয়ে দেওয়া। সো আমি আপনাকে কয়টা জিনিস শিখাবো, তাই না? এর চেয়ে যদি আমি আপনাকে শিখাই দিতে পারি যে কিভাবে শিখবেন, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। সো আমি যেটা করব, বেসিক কিছু জিনিসপত্র আলোচনা করব আর আপনাকে দেখাই দিব কিভাবে আপনি এই বিষয়গুলো আরো প্র্যাকটিস করে কিভাবে প্রো হয়ে যাবেন ইনশাআল্লাহ। সো চলেন দেখেন, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ আমরা বলি, কিন্তু পরীক্ষায় পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, প্রেপোজিশন। হ্যাঁ, আচ্ছা আবার বলি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। হ্যাঁ, সো এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচ সবগুলা কিন্তু পরীক্ষা হলে জানতে চায় না।
জানতে চায় নিচের কোনটা নাউন, নিচের কোনটা অ্যাডজেক্টিভ, নিচের কোনটা অ্যাডভার্ব, আর ম্যাক্সিমাম জানতে চায় নিচের কোনটা প্রেপোজিশন। ঠিক আছে, একটা বাক্য দিয়ে বলে কোনটা প্রেপোজিশন। সো বাকিগুলো কিন্তু আমরা সহজেই চিনি, প্রোনাউন গুলা সহজে চেনা যায়, ভার্ব গুলা সহজে চেনা যায়, কনজাংশন গুলা সহজে চেনা যায়, কারণ কনজাংশন দুইটা বাক্যকে যুক্ত করে। ইন্টারজেকশন সহজে চেনা যায়, কারণ ইন্টারজেকশন দিয়ে ইন্টারজেকশনের উপর এক্সক্লামেটরি মার্ক থাকে। কিন্তু চিনতে প্রবলেম হয় কি কি, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন। প্রেপোজিশন কিছু কিছু ক্ষেত্রে ক্রিটিক্যাল। সো আমরা বেসিকলি আজকে যেটা শিখবো, নাউনের ডিটেইল একটু শিখবো, অ্যাডজেক্টিভ শিখবো, অ্যাডভার্ব শিখবো, আর ভার্ব শিখবো। সো লেটস স্টার্ট উইথ নাউন। সো এই মুহূর্তে ক্লাসটা শুরু করার আগে, ফর্মালি শুরু করার আগে কতজন দেখছে আমি একটু চেক করব এবং আমরা ক্লাসটাতে চলে যাব। সো এখন পর্যন্ত ক্লাসে আছে 151 জন, মাশাআল্লাহ। দেখেন নাউনে যেটা হয়, নাউন কিন্তু মূলত প্রধানত দুই প্রকার। একটা হলো কি কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কনক্রিট নাউন কোনটা? আপনারা যখন বিল্ডিং বানান তখন দেখেন কনক্রিট লাগে, কংক্রিট লাগে, কংক্রিট নাউন। হ্যাঁ, তো এই যে যেটা কংক্রিটটা কি, যেটা দেয়ালটাকে দৃশ্যমান করতে যা যা লাগে সবই কংক্রিট। যেমন ইট, সিমেন্ট, বালির মিশ্রণ, ছাদ করতে লাগে। সো যেটা দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, এটা হলো কংক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট, বিমূর্ত, মূর্তির বিপরীত কি? মূর্ত মানে দৃশ্যমান, এটার বিপরীত কি? বিমূর্ত। তো বিমূর্ত হলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। ঠিক আছে, সো অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো প্রকারভেদ নাই, যেটা দৃশ্যমান না কিন্তু কোনো কিছুর নাম, সাধারণত গুণের নাম, হ্যাঁ, কোনো অনুভূতির নাম, এগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, ফিলিংস এর নাম অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের প্রকারভেদ নাই, অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় আনকাউন্টেবল। সাবজেক্ট হিসেবে বসলে কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে। আচ্ছা ঠিক আছে, এখন আসেন নাউনের যে কনক্রিট নাউন যে 4 প্রকার, 2 প্রকার নাউনের মধ্যে অ্যাবস্ট্রাক্ট নাউনের প্রকারভেদ নাই, কিন্তু কনক্রিট নাউন 4 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন। ঠিক আছে, এখন প্রবলেমটা হয় কোথায় আমি বলি। প্রবলেমটা হয় আমরা কমন নাউন বুঝতে অনেক সময় প্রবলেম হয়, আর অ্যাবস্ট্রাক্ট নাউন বুঝতে প্রবলেম হয়। কেন হয় দেখেন, প্রপার নাউনটা কি? প্রপার নাউনটা হলো কোনো নির্দিষ্ট নাম, যেমন করিম, রহিম, যদু, মধু, এটা প্রপার নাউন। ঠিক আছে, জায়গা হলো কি কমন নাউন, কিন্তু মুক্তাগাছা প্রপার নাউন, ঢাকা প্রপার নাউন। দেখেন প্রপার নাউন গুলো কিন্তু আমরা সহজে চিনি, নির্দিষ্ট নামকে প্রপার নাউন বলে। আবার প্রপার নাউন বাক্যের যেখানেই থাকুক তার প্রথম অক্ষর বড় হাতের হয়, প্রথম লেটার বড় হাতের হয় প্রপার নাউনের। সো প্রপার নাউন চেনা যায়, তাই না? সো প্রপার নাউন চিনতে সমস্যা হয় না। বাট যখন প্লেস বলি, প্লেস বুঝতে কষ্ট হয়। প্লেস কোন নাউন তখন কনফিউজড হয়ে যায়। প্লেস হলো কালেকটিভ, কমন নাউন, প্লেস হলো কমন নাউন, কিন্তু ঢাকা একটা প্লেস, এটা প্রপার নাউন। যেমন ধরেন সিটি কোন নাউন, অনেক সময় কনফিউজড হয়ে যায়। সিটি কিন্তু নির্দিষ্ট সিটিকে বোঝাচ্ছে না, পৃথিবীর সকল সিটিকে নির্দেশ করতেছে, বোঝাচ্ছে। কমন মানে এক জাতীয় সকল সিটিকে বোঝাচ্ছে। সিটি হইল কমন নাউন, কিন্তু যখন একটা নির্দিষ্ট সিটির নাম বলবেন, নিউ ইয়র্ক সিটি, ইটস প্রপার নাউন। নিউ ইয়র্ক সিটি প্রপার নাউন। আপনি বলতেছেন নদী, রিভার বুঝতে অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই। রিভার হলো কমন নাউন। রিভার কি কমন নাউন, কারণ কোনো নির্দিষ্ট নদীকে বোঝাচ্ছে না, এক জাতীয় সকল নদীকে বোঝাচ্ছে, এটা কমন নাউন। কিন্তু যখন আপনি বলবেন দা পদ্মা, প্রপার নাউন। বুঝতে পারছি? সো এই দুইটাতে একটু কমন নাউনটা বুঝতে প্রবলেম হয়, এজন্য আমি বলতেছি গার্ল একটা মেয়েকে বোঝাচ্ছে না, এক জাতীয় সকল মেয়েকে বোঝাচ্ছে। কিন্তু যখন আমরা বলবো সুইটি ইজ এ প্রপার নাউন, কারণ সুইটি হলো নির্দিষ্ট একটা মেয়ের নাম। হয়তো সুইটি আমার চাচাতো বোন, আমার নিজের বোন, খালাতো বোন, বা আমার খালা, সুইটি খালা, এটা কমন, তাই না? সুইটি হলো কি প্রপার নাউন। সো দুইটা নাউন আমরা বুঝলাম, প্রপার নাউন বুঝলাম, কমন নাউন বুঝলাম। এখন আছে কি ম্যাটেরিয়াল নাউন কোনগুলা? যেগুলো মানে আপনি দেখতেছেন বাট গুনতে পারতেছেন না, কাউন্ট করা যাচ্ছে না। হ্যাঁ, একটা ছেলে, দুইটা ছেলে, 5টা ছেলে, 10টা ছেলে, 5টা নদী, 10টা শহর, 10টি জায়গা, হ্যাঁ, 20টি মেয়ে, এটা কিন্তু গণনা করা যাচ্ছে 10, 20 দিয়ে, কিন্তু ম্যাটেরিয়াল নাউন গুলো গণনা করা যাবে না। ঠিক আছে,
ম্যাটেরিয়াল নাউন কোনগুলা? যেমন ধরেন লবণ, তেল, ওয়াটার, সয়েল, অয়েল, পরে হচ্ছে স্বর্ণের রিং, স্বর্ণ, গোল্ড, সিলভার, আয়রন, এগুলা কি? ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক বিশেষ্য। গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়, ঠিক আছে? সো নেট প্রবলেম। আচ্ছা, আমার ক্লাস কি বুঝতে সমস্যা হচ্ছে নেটওয়ার্ক এররের জন্য? একটু কমেন্ট করবেন। আমার ক্লাসটা কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, বুঝতে পারছেন কিনা, ক্লিয়ার শোনা যায় কিনা, এটা একটু বলবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা যেটা বলছিলাম ম্যাটেরিয়াল নাউনগুলা, এই ক্লাসটা যদি আপনি ধৈর্য নিয়ে করতে পারেন দেখবেন অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। ম্যাটেরিয়াল নাউন কোনগুলা? ওয়াটার, অয়েল, সয়েল, গোল্ড, হ্যাঁ, তারপরে হলো ধরেন সয়েল, অয়েল, গোল্ড, সিলভার, এগুলো কি? গণনা করা যায় না, এগুলো হলো কি? পরিমাপ করতে হয়, এগুলো ম্যাটেরিয়াল গুলো আমরা চিনবো। এখন আসেন আরেকটা কি? কালেকটিভ নাউন। যেই নাউন গুলো আমরা গণনা করতে পারি, যেমন কমন নাউন, তারপর হচ্ছে প্রপার নাউন গুলো গণনা করা যায়। করিম, রহিম, যদু, মধু মিলে 5টি বালক। সো মূলত যেই কিছু মানুষ যখন একত্রিত হয়ে একই উদ্দেশ্যে কোনো কাজ করবে, সেই মানুষগুলাকে একসাথে কালেকটিভ নাউন বলা হবে। যেমন ধরেন 5টা ছেলে বা 10টা ছেলে একসাথে, আলাদা আলাদা বালক, বাট যখন তারা একটা উদ্দেশ্যে একটা টিম গঠন করলো, বা ক্রিকেট খেলার জন্য 11টা বালক একসাথে হলো, এই 11টা বালককে আমরা বলবো টিম হলো কালেকটিভ নাউন। আবার ধরেন 3 জন সদস্য, 3টা মানুষ, ম্যান হলো কমন নাউন। ম্যান কি? কমন নাউন। 3টা মানুষ যখন একসাথে হলো, একটা কমিটি গঠন করলো, কমিটি মানে কালেকটিভ, একটা নির্দিষ্ট উদ্দেশ্য, তারা একটা রিপোর্ট দিবে। টিম কি করবে? একটা ম্যাচ জিতাবে, কমিটি রিপোর্ট দিবে। সো একই উদ্দেশ্যে যখন কিছু মানুষ কাজ করে, একত্রিত হয়, সেটা কি? কালেকটিভ নাউন। টিম কমিটি। তারপরে ধরেন আর্মি কি 1জন 2জন মানুষে হয়? অনেকগুলা মানুষ লাগে, তারা একই উদ্দেশ্যে কাজ করে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে, সভরেনিটি রক্ষা করবে। সো এরা কি? কালেকটিভ নাউন। আচ্ছা, সুইটি খালা, আচ্ছা, ওকে। আচ্ছা, আমার ক্লাস কি মানে আপনারা কি আমার ক্লাসটা কি ক্লিয়ার না? মানে আই মিন ভয়েসটা শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, এটা যদি একটু বলতেন, ঠিক আছে? শুনতে পাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছে। আর্মি কালেকটিভ নাউন, তাই না? সো এখন আমরা এই পর্যন্ত যে আলোচনাটা করলাম সেটা আপনারা বুঝতে পারছেন কিনা? একাধিক মানুষ একসাথে হয়ে যদি বিশেষ নির্দিষ্ট একটা কাজ করে, একই উদ্দেশ্য করে, সেটা কালেকটিভ হয়ে যাবে। সো আমি এখন যেটা করব, র্যাপিডলি কিছু শব্দ দিব, আপনারা বলবেন এটা কোন নাউন। সো ধরেন আমি দিলাম রাজশাহী, এটা কোন নাউন? এটা একটু বলতে হবে। রাজশাহী, আপনাদের সুবিধার্থে 1 নাম্বার দিলাম, এটা হলো একের অ্যান্সার। আচ্ছা, রাজশাহী এক দিয়ে লিখে ফেলবেন, তাহলে আমি বুঝবো যে আপনি রাজশাহী বুঝাইছেন। জুরি, নেভি, হ্যাঁ, এই যে উম্মে আইমন, রাইট, উম্মে আইমন বলেছে, জুরি, নেভি, এগুলা হলো কি? কালেকটিভ নাউন। ইকবাল বলেছে কালেকটিভ নাউন আর্মি। জহুরুল, হ্যাঁ, ওকে। সো আমার প্রশ্ন হলো যে রাজশাহী কোন নাউন? প্রপার, ভেরি গুড। নাজমুল হাসান সুজন বলেছে প্রপার। মুস্তাকিম হুসাইন সুমন, প্রপার, ভেরি গুড। দুই হলো আমি বললাম অয়েল কোন ধরনের পার্টস অফ স্পিচ? কোন নাউন? অয়েল কোন নাউন? অয়েল কোন নাউন? আচ্ছা, ধীমান রায় বলেছে যে সবগুলা সংজ্ঞা লিখে দিলে ভালো হয় স্যার। থ্যাংক ইউ আপনার মতামতের জন্য, কিন্তু আজকের ক্লাসটাই আমরা সেটা পারবো না, কারণ আজকে আমরা সবগুলা পার্টস অফ স্পিচ এর কনফিউশন গুলো নিয়ে আলাপ করবো। আপনি একটু ধৈর্য ধরে ক্লাসটা দেখেন, বিশ্বাস করেন এতদিনে আপনি যা যা পড়েছেন সেগুলার
ভেতর থেকে কিছু আইডিয়া হবে, কিছু কনফিউশন ক্লিয়ার হবে। এবং আমাদের যে পেইড ব্যাচ সেইখানে কিন্তু এই ক্লাসগুলো শিডিউলই হবে। হ্যাঁ, এই যে আমাদের যে ক্লাস পেইড ব্যাচে ভর্তি চলছে 50% ছাড়ে, আপনারা জাকির স্যারের সাথে কথা বলবেন, সেইখানে কিন্তু আপনাকে সবগুলা ক্লাস, গ্রামারের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স সব ক্লাস হবে, ভোকাবুলারি শিট দেওয়া হবে, এবং গ্রামার ক্লাসগুলোরও আমরা শিট দিয়ে দিব, একদম সহজ ভাষায় লেখা শিট। সো একটু লেগে থাকতে হবে ধৈর্য ধরে। আচ্ছা, অয়েল ম্যাটেরিয়াল নাউন 3, তারপরে আমরা ধরেন চলে আসলাম উইজডম। উইজডম উইজডম এইটা কি আপনি কমনে পেয়েছিলেন, প্রপারে পেয়েছিলেন? নির্দিষ্ট ব্যক্তির নাম, বস্তুর নাম, নাকি এটা কি? উইজডম কোন নাউন? শীট কিভাবে দিব? শীটটা হচ্ছে আমাদের গ্রুপে আমরা পোস্ট করে দিব, পিডিএফ আকারে পোস্ট করে দিব, তাই না? অনলাইন ক্লাস তো এইভাবেই দেওয়া হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন, ভেরি গুড। মুস্তাকিম বলেছে অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, দেবাশিস মল্লিকের প্রশ্ন আছে যে অয়েল দিয়ে তো সকল তেলকে বোঝানো হয়েছে। ভাই, অয়েল দিয়ে সকল তেল বোঝানো হয়েছে, কিন্তু অয়েল তো আমরা গুনতে পারি না, কাউন্ট করতে পারি না, এটাকে পরিমাপ করতে হয়। অয়েল হলো আনকাউন্টেবল, এবং আনকাউন্টেবল এবং এটা বস্তু, এজন্য এটা ম্যাটেরিয়াল নাউন। বুঝতে পারছেন? আচ্ছা, কোন যেই জিনিসটা গণনা করা যায় না সেটাকে আপনি কখনোই মানে কমন নাউনে আনতে পারবেন না, এটা হলো কথা। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট, উইজডম, ভেরি গুড। আচ্ছা, কনক্রিট নাউন ওয়াটার, ব্রেড, রাইস, মিল্ক, বাটার, ম্যাটেরিয়াল, গুড। আচ্ছা, ওকে, অ্যাবস্ট্রাক্ট। 4 নাম্বার প্রশ্ন হলো আমার আপনাদের কাছে, ধরেন আমি লিখলাম সি, এই যে সি, সি কোন নাউন? এই সি, এটা পরীক্ষায় আসে 5 নাম্বার। এইটা যে কতবার পরীক্ষা আসছে, গার্ল কোন নাউন? 4 আর 5 একটু উত্তর করেন। আচ্ছা, হার্ড কপি দেওয়ার ব্যবস্থা করেন। হায়দার আলী বলছে ভাই আপনি এটা জাকির স্যারের সাথে কথা বলবেন, আর আমার কাজ হলো আপনাকে শীটটা পৌঁছে দেওয়া, সহজ ভাষায় শীটগুলা রেডি করে দেওয়া হলো আমার কাজ। তো নরমালি অনলাইন ক্লাসগুলোতে পিডিএফই দেওয়া হয়, সবাই নিজের মতো ছাপায়া নিবেন বা প্রিন্ট করে ফেলবেন। তো এইটা আমাদের আলোচনার বিষয় না এখন। সি কোন নাউন? সি হচ্ছে দুইটাই হলো কি কমন নাউন। আচ্ছা, সো অনেকেই কমেন্ট করছেন কমন নাউন। ওকে, সি, গার্ল, তাই না? এগুলো কমন নাউন। সাগর, মহাসাগর, নদী, এগুলা কি সব কমন নাউন। কিন্তু যখন আমি বলবো দ্য আটলান্টিক সি, দ্য আটলান্টিক ওশান, দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, এটা তো একটা সাগর, সি, দ্য বে অফ বেঙ্গল, নির্দিষ্ট সাগরের নাম, এটা হলো প্রপার নাউন। কিন্তু যখন সি বলবো, সাগর, কোন কোন সকল সাগরকে এক জাতীয়, এটা হলো কি কমন নাউন। সো আপনি যদি বলেন দ্য আটলান্টিক ওশান, দ্য আটলান্টিক ওশান, ইটস এ প্রপার নাউন, বাট যখন শুধু ওশান বলবেন ইটস এ কমন নাউন। ঠিক আছে, এখন আসেন আমরা যদি বলি লাইব্রেরি, এইটা যে পারবে আমি বুঝবো সে আসলে বুঝতে পারছে। লাইব্রেরি, লাইব্রেরি কোন ধরনের নাউন? লাইব্রেরি, লাইব্রেরি কোন ধরনের নাউন? মোহাম্মদ মহিবুল্লাহ জিজ্ঞেস করেছে পেইড কোর্সে কিভাবে জয়েন করব। আমাদের এই পেজের বায়োতে আপনি দেখবেন জাকির স্যারের কে মেসেজ করা যায়, এবং সেখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই নাম্বারে আপনি যোগাযোগ করলেই কি পাবেন, আপনি ভর্তি হওয়ার ডিটেলস পেয়ে যাবেন। লাইব্রেরি কমন নাউন বলেছে মোহাম্মদ রাজীব, বলেছে কমন নাউন। নো, ইটস নট কমন নাউন। লাইব্রেরি কি একটা বই দিয়ে কি লাইব্রেরি হয়? লাইব্রেরি দিয়ে কোনো জায়গা বোঝায় না। লাইব্রেরি দিয়ে কি বোঝায়? লাইব্রেরি যে মানে অনেকগুলা বইয়ের কালেকশনকে লাইব্রেরি বলে। ঠিক আছে, একটা বই দিয়ে লাইব্রেরি হয় না। লাইব্রেরি কি অনেকগুলা বইয়ের সমাহার। সো লাইব্রেরি ইজ এ কালেকটিভ নাউন, এবং লাইব্রেরির উদ্দেশ্য কি? মানুষকে জ্ঞান দান করা। লাইব্রেরি কালেকটিভ নাউন। ঠিক আছে, জুরি, জুরি বিচারক মন্ডলী কোন নাউন?
জুরি কালেকটিভ নাউন, ঠিক আছে না? লাইব্রেরি কালেকটিভ নাউন, ঠিক আছে? সো অনেকেই কালেকটিভ বলছেন। সো এটা একটা কনফিউশন ছিল যে লাইব্রেরি এক ধরনের কালেকটিভ নাউন, এটা কিন্তু পরীক্ষায় আসে, লাইব্রেরি কালেকটিভ নাউন। সো রাইট রাইট। সো থ্যাংক ইউ সো মাচ। আপনাদের যে রেসপন্স, মানে আমার খুবই ভালো লাগছে, মানে এইরকম রেসপন্স পেলে সত্যি পড়াতে ভালো লাগে, ঠিক আছে? ওকে, সো আমরা এখন যেটা করব, নাউনের বিষয়গুলো নিয়ে মোটামুটি ধারণা পাইছি, কিন্তু প্রবলেম যেটা হলো ভাই, অ্যাবস্ট্রাক্ট নাউন চিনতেই মাথাটা গরম হয়ে যায়, মানে চান্দি দিয়ে ধোয়া বের হয়, তাই না? সো অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে চেনা যায় সেইটার একটা ছক আমি এখন লিখবো। আপনারা এটা কি করবেন, স্ক্রিনশট দিয়ে নেবেন বা এটা আপনারা খাতায় লিখে ফেলবেন, এটা আমার ধারণা খুব কাজে লাগবে। সো অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা ছক আমি এখন আপনাদেরকে লিখে দিব। শুনেন, আপনি অ্যাবস্ট্রাক্ট নাউন গুলা তো নরমালি আমরা কিভাবে চিনি, যে ধরতে পাই না, ছুতে পাই না, দেখতে পাই না, হৃদয় দিয়ে অনুভব করি, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? সো অ্যাবস্ট্রাক্ট নাউন আপনি শব্দের শেষে যদি এই সাফিক্স গুলো দেখেন, আপনি ধরে নেবেন এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সো আমি একটু লিখে দেই। সাফিক্স, সাফিক্স শুনেন, সাফিক্স আর প্রিফিক্স। সাফিক্সটা হলো যেটা শব্দের শেষে বসে, আর প্রিফিক্স হলো যেটা শব্দের আগে বসে। সাফিক্স আর হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। সাফিক্স, অ্যাবস্ট্রাক্ট নাউন। সাফিক্স গুলো কি, যেমন ধরেন সিই যদি থাকে, কোন শব্দের শেষে যদি সি থাকে, সেটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন চয়েস, চয়েস। তারপরে ধরেন যে ইম্পর্টেন্স, গুরুত্ব, গুরুত্বটা কি আপনি দেখতে পারেন, ইম্পর্টেন্স, চয়েস, ইম্পর্টেন্স। তারপরে ধরেন ডিফেন্স, ডিফেন্স। আপনারা ডিফেন্স কথাটা শুনছেন না, পরীক্ষার থিসিস দেন সময় ডিফেন্স দেন, পরে বলেন আর্মির আর ডিফেন্সে চাকরি করে, ডিফেন্সে চাকরি করে। ডিফেন্সে মানে কি, নিরাপত্তা, নিরাপত্তা, নিরাপত্তা বিষয়ক কিছু একটাই সে চাকরি করে, ডিফেন্স। এগুলা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ডিফেন্স ধরা যায় না, ছোঁয়া যায় না। গুরুত্ব বলে ও আমার গুরুত্ব দেয় না, আরে কিভাবে গুরুত্ব দিল না, এটা তো তুমি দেখতেছো না, মানে তুমি বুঝতেছো, ফিল করতেছো, ও আমার অ্যাভয়েড করতেছে, ঠিক আছে? শব্দের শেষে সি থাকলে কি হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। সি ওয়াই থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। যেমন ধরেন আর্জেন্সি, আর্জেন্সি। তারপরে ধরেন ইন্টিমেসি, ইন্টিমেসি, ইন্টিমেসি কি অন্তরঙ্গতা। এই যে শব্দের শেষে সি ওয়াই থাকলে কি হয়, অ্যাবস্ট্রাক্ট হয়। তারপরে ধরেন টিএইচ, টিএইচ থাকলে যেমন স্ট্রেংথ, স্ট্রং মানে শক্ত, স্ট্রং হইলো কি অ্যাডজেক্টিভ, কিন্তু যখন শব্দের শেষে স্ট্রেংথ, এসটিআরইএন জিটিএইচ, স্ট্রেংথ, স্ট্রেংথ কি শক্তিমত্তা, স্ট্রেংথ। টিএইচ থাকলে কি হবে, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তারপর ধরেন আপনি ইয়াং, ইয়াং হইলো এ ইয়াং বয়, এ ইয়াং ম্যান, এ ইয়াং ম্যান। ইয়াং হইলো কি অ্যাডজেক্টিভ, কিন্তু ইয়থ তারুণ্য, তারুণ্য কি অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝতে পারছেন? মানে অনেকগুলা দেওয়া যাবে, আপনি জাস্ট জেনে রাখেন যে এটা এইভাবে হয়। তারপরে ধরেন টি ওয়াই, অনেস্টি। আমি একটু একটু লিখে নেই, তারপরে আমি সহজে বুঝাই দেব। অনেস্টি, সভরেন্টি, এই যে SOVREIGNTY, সভরেন্টি, সার্বভৌমত্ব। এই শব্দটা আপনারা মুখস্থ করবেন, এটা স্পেলিং হিসেবে আসে। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন কিনা? সভরেন্টি, সভরেন্টির বাংলা কি কেউ একটু লিখবেন? সভরেন্টির বাংলা কি, সভরেন্টির বাংলা কি, এটা কে লিখতে পারবে? আচ্ছা, এই যে সভরেন্টি যে আমি লিখলাম, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটার বাংলাটা কি? সার্বভৌমত্ব, রাইট? সভরেন্টি, SOVEREIGNTY, সভরেন্টি। বানানটা কি হয়েছে? আমি যে বানানটা লিখেছি, সভরেন্টি, সার্বভৌমত্ব, তাই না? টি ওয়াই থাকলে। তারপর ধরেন
শব্দের শেষে যদি আইওএন থাকে, যেমন ধরেন কি কনফিউশন, ধরেন কনফিউশন, SION, কনফিউশন, কনফিউশন, আইওএন থাকলে কি হয়? অ্যাবস্ট্রাক্ট হয়, কনফিউশন। তারপরে ধরেন অপিনিয়ন, আপনার যে মতামত, অপিনিয়ন, অপিনিয়ন, TION, শন। আচ্ছা, এটা দিয়ে বলা যাবে TIONটা, যেমন ধরেন রিলেশন, রিলেশন, রিলেশনটা কি? সম্পর্ক যে আমরা বলি, এটা কোন ধরনের নাউন? রিলেশন। ক্রিয়েশন, 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 ক্রিয়েশন মানে কি? সৃষ্টি। ইন্ট্রোডাকশন, পরিচয়, এগুলা কোন ধরনের নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। সো CECYTHTYION, শন, SION, SION। আচ্ছা, এটা চলে আসছে। তারপরে ধরেন নেস, তারপরে মেন্ট, হুড, টিউট, এগুলো থাকলে কি হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন। হুড, হুড তো লিখছি। তারপরে ধরেন মনি, টেস্টিমনি, ম্যাট্রিমনি। তারপরে ধরেন চুট, আচ্ছা আমি লিখে দিচ্ছি, শিপ। আচ্ছা, সো নেস দিয়ে কি? নেস দিয়ে আমরা লিখতে পারি, কি লিখতে পারি নেস দিয়ে? কাইন্ডনেস, দয়া। দয়া কি দেখা যায়? পরে ফরগিভনেস। মেন্ট দিয়ে যত শব্দ আছে সব অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। হুড, ব্রাদারহুড, মাদারহুড, বয়হুড, চাইল্ডহুড। তারপরে ধরেন চুট, চিউট, ম্যাগনিচিউড, অ্যালটিচিউড, অ্যালটিচিউড মানে উচ্চতা, উচ্চতা অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যাগনিচিউড, ম্যাগনিচিউড মানে মহানুভবতা, উদারতা, উদারতা গণনা করা যায় না, পরিমাপ করা যায় না, দেখা যায় না, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যাগনিচিউড। অ্যাটিচিউড, ম্যাট্রিমনি মানে বিবাহ, বিবাহ একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাট্রিমনি। তারপর ধরুন শিপ, ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ কোন নাউন? ফ্রেন্ডশিপ হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। সো আমরা যদি একটু বলি, এখন শব্দের শেষে যদি সি থাকে, CYTHTY, শন, নেস, মেন্ট, হুড, চিউট, হ্যাঁ, এগুলো থাকলে এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে? সো আমার মনে হয় যে পরীক্ষায় তো প্রায়ই আসে অনেস্টি কোন নাউন, অনেস্টি কোন ধরনের নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? সো ক্লাসটা আসলে বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করবেন, যে আসলে আমার কথাগুলো ক্লিয়ার কিনা, বা আপনারা বুঝতে পারছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে কি করব আমরা? চাইল্ডহুড, এই যে অনেকে কমেন্ট করেছে, কাইন্ডনেস, ফরগিভনেস, হ্যাপিনেস। এয়ার, বাতাস, বাতাস কোন নাউন? বাতাস ডেফিনেটলি, আচ্ছা খুবই কঠিন প্রশ্ন করেছে যে বাতাস কোন নাউন। আচ্ছা, বাতাসটাকে আমরা ম্যাটেরিয়াল নাউনেই ফেলবো, ঠিক আছে? পানি যেরকম, বাতাসটাকেও আমরা ম্যাটেরিয়াল নাউনেই ফেলবো। আচ্ছা, বাতাস নিয়ে আসলে মানে কনফিউজিং বিষয়টা, বাতাস নিয়ে। আচ্ছা, এটা আমি একটু জ্যাকেটটা খুলি। সো বাতাস নিয়ে কিন্তু, বাতাস কিন্তু একটু কনফিউজিং। বাতাস নরমালি আমরা ম্যাটেরিয়াল নাউন ধরলাম, ঠিক আছে? এখন বাক্যে ব্যবহার অনুযায়ী সেটা আলাদা, অর্থ অনুযায়ী সেটা অন্য নাউন হতে পারে। ওকে, সো এখন যেটা হবে, আমরা বিগত সালের কিছু প্রশ্ন সলভ করব, তারপরে আমরা আবার একটু তাত্ত্বিক আলোচনায় আসব। সো লেটস স্টার্ট সলভিং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। এই যে একটা পেয়েছি, 3 নাম্বার প্রশ্ন, আপনারা 3 নাম্বার দিয়ে অ্যান্সারটা লিখবেন। দ্য ওয়ার্ড রিপ্রোডাকশন, রিপ্রোডাকশন মানে কি? রিপ্রোডাকশন ইজ
an adjective, B তে আছে verb, C তে আছে an adverb, D তে আছে কি? D তে আছে noun. সো এটার অ্যান্সার কি হবে? 3 রিপ্রোডাকশন। নাউন মানে যেটা হবে, আচ্ছা আমরা একটু দেখি কে কি অ্যান্সার দিচ্ছে। রিপ্রোডাকশন ইজ এ নাউন এবং এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সো রিপ্রোডাকশন কি? ইজ এ নাউন এবং এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই তো? ওকে, সো রিপ্রোডাকশন এটার অ্যান্সার এটা, তাই না? সো এখন আসেন আমরা আরো কিছু প্রশ্ন সলভ করব। ওয়েল, সো আচ্ছা, তারপরে ধরেন আমরা আসলাম আরো কিছু নাউন দেখি। আচ্ছা, এই যে এখানে পরে ধরেন এখানে বলছে 4 নাম্বার, ধরেন 4 নাম্বার বলছে দ্য ওয়ার্ড গ্র্যাভিটি, দ্য ওয়ার্ড গ্র্যাভিটি, গ্র্যাভিটি, গ্র্যাভিটি is verb, B adjective, C noun, D adverb. So gravity is a dash. Gravity কোন ধরনের শব্দ? গ্র্যাভিটি কোন ধরনের শব্দ? দেখি কে কি কমেন্ট করে। গ্র্যাভিটি হচ্ছে নাউন। ওয়েল, সো এখন যদি আমি বলি এইটা উইমেন, উইমেন কোন ধরনের নাউন? কমন, প্রপার, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। উইমেন কোন ধরনের নাউন? উইমেন কোন ধরনের নাউন? উইমেন হচ্ছে কমন নাউন। ভেরি গুড। সো আমার মনে হয় যে আমরা বেসিক জিনিসগুলা ধরতে পারছি নাউন বিষয় অন্তত। এখন যেটা হবে আমি অ্যাডজেক্টিভ দিয়ে দেখাবো। অ্যাডজেক্টিভটা খুবই কনফিউজিং, অ্যাডজেক্টিভ বুঝি না আমরা। তো অ্যাডজেক্টিভ চেনার সহজ একটা উপায় আমি আজকে বলে দিব, বা একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ কিনা আপনি কিভাবে কনফার্ম হবেন আমি সেটা আপনাকে বলে দেব। কিছু নিয়ম তো আমি ডেফিনেটলি শিখাবো, তবে অ্যাডজেক্টিভ, এটা যে অ্যাডজেক্টিভই সেটা কিভাবে কনফার্ম হবেন। ধরেন একটা শব্দ, ধরেন কি দিছে, ধরেন একটা ওয়ার্ড দিল যে চাইল্ডিশ, চাইল্ডিশ, চাইল্ডিশ। এখন এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ না নাউন যদি দেয়, আচ্ছা চাইল্ডিশ কি, এই চাইল্ডটা কি, চাইল্ডিশ শব্দটা কি ধরনের পার্টস অফ স্পিচ? চাইল্ডিশ শব্দটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? চাইল্ডিশ। গুড গুড। দেবাশিস মল্লিক কমেন্ট করেছে, থ্যাংক ইউ, আপনার উত্তর হয়েছে। এম আহমদ আলী কমন নাউন, ভেরি গুড। রেশমি চৌধুরী কমন, পিয়ালি কমন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো এইখানে যে নাউনটা আপনারা দেখতে পাচ্ছেন চাইল্ডিশ, এটা কোন পার্টস অফ স্পিচ? চাইল্ডিশ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। ববিতা, পিয়ালি মন, হুমায়রা খাতুন, ইসরাত জাহান পপি, ইউনুস আলী, অ্যাডজেক্টিভ। ভেরি গুড, চাইল্ডিশ অ্যাডজেক্টিভ। এখন চাইল্ডিশ মানে বাচ্চামি, বাচ্চামি, তাই না? বাচ্চামি
বাচ্চামির পরে আপনি যদি একটা নাউন দেন, মানে আপনি একটা শব্দ, এটা আপনার মনে হইতেছে অ্যাডজেক্টিভ কিন্তু শিওর হইতে পারতেছেন না, আপনি কি করবেন, এরপর একটা নাউন বসাই দিবেন। যদি দেখেন বেখাপ্পা লাগতেছে না, তাহলে ওটা অ্যাডজেক্টিভ। মিলে যাচ্ছে, তাহলে অ্যাডজেক্টিভ। চাইল্ডিশ, চাইল্ডিশ অ্যাটিটিউড, চাইল্ডিশ অ্যাটিটিউড, চাইল্ডিশ অ্যাটিটিউড কোনগুলা, যে সে মানে ধরেন কি লজিক বুঝতে চায় না, যে আমার এটা লাগবে লাগবে, না দিলে নাগিন ড্যান্স শুরু করে দিবে। আছে না এরকম মানুষজন? অনেক বড় বড় বাচ্চাদেরকে, বড় বড় ছেলেদেরকে আপনি দেখবেন, মেয়েদেরকে দেখবেন, মানে মানে সে বাচ্চামি শুরু করে দিছে। সো এটা কি চাইল্ডিশ অ্যাটিটিউড। অ্যাটিটিউড যে একটা নাউন, শব্দের শেষে চুট থাকলে টিইউডি, চুট, অ্যাটিটিউড, ম্যাগনিটিউড, চুট থাকলে সেটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। সো অ্যাটিটিউড আমরা নাউন জানি, চাইল্ডিশের পরে আমরা একটা নাউন বসাইলাম, দেখলাম চাইল্ডিশ অ্যাটিটিউড মিলে গেছে। ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন একটা একটা শব্দ আমরা ধরেন এটা নিলাম, কাইন্ড, কাইন্ডনেস, কাইন্ডনেস এটা নাউন না অ্যাডজেক্টিভ আপনি বুঝতে পারতেছেন না। আমরা জানি নেস থাকলে নাউন হয় এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। ধরেন এরপরে আমরা আরেকটা নাউন দিলাম, কাইন্ডনেস, কাইন্ডনেস ম্যান, ম্যান তো একটা নাউন, কাইন্ডনেস ম্যান হইল কি? এটা কি হইছে? এটা মিনিংফুল হইছে? শুনতে মানে বেখাপ্পা লাগতেছে না? বেখাপ্পা লাগতেছে না? কাইন্ডনেস ম্যান এটা কি হয়? আপনারাই বলেন, কাইন্ডনেস ম্যান এটা কি হয়? এটা মিলতেছে? মিলতেছে না। তাহলে এই কাইন্ডনেস কোনোভাবেই অ্যাডজেক্টিভ না, এই নাউন। আমরা জানি নেস থাকলে নাউন, তারপরে এটা মিলতেছে না। অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভ হলো নাউনের আগে বসবে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, নাউনের আগে বৈশা এ নাউনকে মডিফাই করবে। এখন যদি বেখাপ্পা কিছু নাউনের আগে বসাই দেন, মানে আরেকটা নাউনকে বসাই দিলেন, তাহলে তো হইলো না, অ্যাডজেক্টিভকেই বসাইতে হবে। অ্যাডজেক্টিভ কোন জিনিসগুলা? যেই শব্দগুলা দিয়া কি হয়, কোন ব্যক্তি বস্তুর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করা হয়, মানে কোন নাউন প্রনাউনের দোষ গুণ প্রকাশ করা হয়, সেগুলো অ্যাডজেক্টিভ। সো বেখাপ্পা জিনিস বসবে না। আপনি একটা জামা, মেয়ের জামা একটা ছেলেকে পরাইছেন, দেখতেছেন বেখাপ্পা লাগতেছে, আপনি বলবেন আরে এটা ছেলেদের পোশাক না। ঠিক আছে? সো এইভাবে আপনি অনেক সময় আইডেন্টিফাই করতে পারবেন। তারপর আমি কিছু বিষয় বলে দিব আজকে। আচ্ছা, এই যে দেবাশিস মল্লিক বলছে মিলে না, কাইন্ড ম্যান, হ্যাঁ কাইন্ডনেস ম্যান হয় না, কাইন্ড ম্যান। সো কাইন্ড ইজ এ অ্যাডজেক্টিভ, কাইন্ড ইজ এন অ্যাডজেক্টিভ, কিন্তু কাইন্ডনেস অ্যাডজেক্টিভ না। তারপর ধরেন বিউটি উইমেন, বিউটি উইমেন এটা হইলো, বিউটি উইমেন এটা কি হইলো? বিউটি উইমেন হইলো, কিন্তু বিউটি উইমেন এটা কি হইছে? এটা এটা কি অ্যাডজেক্টিভ হয়? নাউনের আগে বসছে, অ্যাডজেক্টিভ হওয়ার কথা, সে কি অ্যাডজেক্টিভ না? বিউটি উইমেন হয় না, বিউটিফুল উইমেন। শব্দের শেষে ফুল থাকলে অ্যাডজেক্টিভ, টি ওয়াই থাকলে, সি সি ওয়াই টি ওয়াই এগুলা থাকলে কি হয়? নাউন হয়। বিউটি হইলো অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু বিউটিফুল হইলো অ্যাডজেক্টিভ, তাই না? সো চলেন আমরা অ্যাডজেক্টিভ কিভাবে চিনবো সেটা একটু দেখি। ভাই লাইগা থাকেন, দেখবেন ক্লাসটা শেষে আপনার কিছু জিনিস ডেফিনেটলি আপনি বুঝতে পারছেন এবং কাজে লাগছে। সো ক্লাসটা শেষ পর্যন্ত দেখবেন সবাই, আশা করি। আর শেয়ার করে দেন ভাই, ট্রাস্ট মি, আপনি উপকৃত হবেন, আপনার আশেপাশের মানুষজনও উপকৃত হবে। আমরা এখন চিনবো যে কিভাবে অ্যাডজেক্টিভ চিনবো। শব্দের শেষে কিছু সাফিক্স দেখে, সাফিক্স শেষে বসে, সাফিক্স দেখে বুঝবো এটা অ্যাডজেক্টিভ। যেমন নাউন কিভাবে চিনবো, শব্দের প্রপার নাউন গুলো তো নির্দিষ্ট নাম, আমি এই কথাগুলো বলছি। তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউন গুলা কিভাবে চিনবো, শব্দের শেষে মেন্ট, শন, চুট, নেস, সি সি ওয়াই টি ওয়াই এগুলা থাকলে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এখন অ্যাডজেক্টিভ এরকম হয়, কিরকম হয় দেখেন। আচ্ছা, শব্দের শেষে সাধারণত অ্যাডজেক্টিভ চেনার উপায়, অ্যাডজেক্টিভ চেনার উপায়, অ্যাডজেক্টিভ চেনার উপায় কি? সাধারণত শব্দের শেষে কি কি থাকবে? ও ইউএস, সিভ, তারপরে ধরেন টিভ, ফুল,
তারপরে আছে ধরেন ইশ, তারপরে আছে লেস, তারপরে আছে ধরেন সাম, তারপরে আছে ইক, তারপরে আছে এএনটি, তারপরে আছে এএনটি আছে, তারপরে আপনি লিখতে পারেন আইবিএলই, এবিএলই, তারপরে এএল ইডি, মানে যে কোনো V3, যে কোনো ভার্বের V3 মানে পাস্ট পার্টিসিপল, ভার্বের তিনটা রূপ, ভার্ব 1 বেস ফ্রম, ভার্ব 1 হলো বেস ফ্রম, ভার্ব 2 হলো পাস্ট ফ্রম, ভার্ব 3 হলো কি পাস্ট পার্টিসিপল। যে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল নাউনের আগে বসলে সেটা অ্যাডজেক্টিভ। সো ইডি, শব্দ শেষে ইডি থাকলে, তারপরে ধরেন আছে কি, মানে মোটামুটি এগুলো থাকলে কি হয় সেটাগুলো অ্যাডভার্ব হিসেবে, অ্যাডজেক্টিভ হিসেবে আমরা নিতে পারি। যেমন ধরেন OUS, কৌশন, কৌশন, কৌশন অর্থ সতর্কতা, কৌশন একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, শন থাকলে অ্যাবস্ট্রাক্ট। এখন এইটাকে যখন আমরা কৌশাস লিখবো, CAUTIOUS, কৌশাস, এই যে OUS, কৌশাস হলো অ্যাডজেক্টিভ, কৌশাস সতর্ক, কৌশাস গার্ড, কৌশাস, উই নিড এ কৌশাস সিকিউরিটি গার্ড, কৌশাস, ঠিক আছে। সিভ, যেমন ধরেন কম্প্রিহেনশন, কম্প্রিহেনশন অর্থ অনেক অর্থ হয়, কম্প্রিহেনশন, কম্প্রিহেনশন হইল নাউন, TION থাকলে নাউন, কম্প্রিহেনশন। এখন এই শনকে যখন সিপ করে দেব, কম্প্রিহেনসিভ মানে উপলব্ধি, কম্প্রিহেনশনের অর্থ কম্প্রিহেনশন, আর এটাকে আমরা যখন এই যে ভুল লেখছি বানান, কম্প্রিহেনশন উপলব্ধি, কম্প্রিহেনশন ধূরসাতা, কম্প্রিহেনশন, এইটাকে যখন, এই শনকে যখন আমরা কম্প্রিহেনসিভ করে দেব, SIVE, এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সো SIVE থাকলে কি, SIV থাকলে অ্যাডজেক্টিভ। TIV, যেমন ধরেন কি TIV, অ্যাটেনশন, অ্যাটেনশন অর্থ কি মনোযোগ, অ্যাটেনশন কোন নাউন সবাই একটু লিখেন তো, অ্যাটেনশন কোন নাউন, আমি একটু দেখি আপনারা আসলে ক্লাসে মন দিয়ে দেখছেন কিনা। অ্যাটেনশন, অ্যাটেনশন অর্থ মনোযোগ, সো আপনারা মনোযোগ দিচ্ছেন কিনা আমি একটু চেক করি। সো অ্যাটেনশন কোন নাউন, উম্মে আইমান 10টা শেয়ার করেছে, থ্যাংক ইউ সো মাচ। পরে হ্যাঁ, আপনারা অনেকেই ক্লাস দেখছেন, সো আমাকে বলতে হবে অ্যাটেনশন কোন নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এই শন তুলে দিয়ে যখন আমরা অ্যাটেনটিভ করে দেব, TIV অ্যাটেনটিভ, এটা হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ, অ্যাটেনটিভ। সো যতগুলো অ্যাডজেক্টিভ লিখছি আপনি এটার পরে একটা নাউন দিয়ে দেখেন, এটা মিলবে। নাউন গুলার পরে নাউন দিয়ে দেখেন, মিলবে না, অনেক ক্ষেত্রেই মিলবে না, ঠিক আছে না। সো অ্যাটেনটিভ হলো অ্যাডজেক্টিভ। পরে বিউটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, বিউটিফুল। চাইল্ড, চাইল্ড হলো কি একটা নাউন, চাইল্ড, চাইল্ড, আই হ্যাভ এ চাইল্ড, চাইল্ড ইজ দ্য কমন নাউন। চাইল্ডের অ্যাডজেক্টিভ কি, চাইল্ডিশ, ফুলিশ, ফুল বোকা, বোকা, ফুল, হি ইজ এ ফুল, ফুল হলো বোকা, ফুলিশ বোকামি, ফুলিশ। লেস, যেমন ধরেন আপনি বললেন যে ব্রেইনলেস, বলে না, ব্রেইন হলো মেধা, ব্রেইন, ব্রেইন হলো কি নাউন, এর সাথে যদি লেস লাগান, লেস হয়ে গেল কি, ব্রেইনলেস হয়ে গেল কি অ্যাডজেক্টিভ। হেল্প, হেল্প হলো সাহায্য, এর সাথে লেস লাগান, হেল্পলেস অসহায় অ্যাডজেক্টিভ। আপনি বললেন ধরেন সেন্স, সেন্স অর্থ কি, সেন্স, সেন্স হইল কি, সেন্স হইল কি জ্ঞান, সেন্সলেস জ্ঞানহীন, এগুলো সবই অ্যাডজেক্টিভ। তো শব্দের শেষে যদি এই সাফিক্স গুলা থাকে সেগুলা কি অ্যাডজেক্টিভ। আপনারা কি বুঝতে পারছেন আমার ক্লাস, নাকি জটিল লাগতেছে একটু বলেন, ক্লাসটা কি বুঝতে পারছেন নাকি জটিল লাগতেছে? ম্যানারলেস, মারুফা কমেন্ট করেছে ম্যানারলেস, ভেরি গুড।
আচ্ছা, দেবাশিস মল্লিক বলেছে যে ভার্ব চিনতে পারলে গ্রামার সহজ হয়ে যায়। ভেরি গুড। কারণ ভার্ব আসলে, ভার্ব তো প্রাণ, বাক্যের প্রাণ কি ভার্ব। ভার্ব দিয়ে বাক্য হয়, শুধু ভার্ব দিয়ে বাক্য হয়। আপনি বললেন গো, গো দিয়ে শুধু বললেন গো। একজন কমান্ডার যুদ্ধের ময়দানে কি অনেক কথা বলতে পারবে, ভাষণ দিতে পারবে? নাও, যুদ্ধের ময়দানে সে ভাষণ দিতে পারবে না। সে বলবে ফায়ার, সে বলবে স্টপ, সে বলবে হল্ট, সে বলবে মুভ অন। মানে ছোট ছোট, মানে শুধু ভার্ব। ভার্ব তো বাক্যের প্রাণ, যে কোনো বাক্যের প্রাণ হলো ভার্ব। আপনি অনেক বাক্য বলেন যাও, যেমন আমি তো বেসরকারি ব্যাংকে চাকরি করি, তাই না? সো আমার যেটা হয়, আমার সবকিছু কিন্তু খুবই কন্ট্রোলে থাকে। সো আমি যখন লাঞ্চে যাব, আমি কিন্তু আমার বসকে বলে যাই যে বস আমি লাঞ্চে যাচ্ছি। সে কি বলে? যাও। সে শুধু বলে যাও, সে কিন্তু পুরো বাক্য বলে না, বাক্য হয়ে গেছে। সে কিন্তু বলছে যাও, আমি চলে যাই। সো বাক্য হয়ে গেছে। সো ভার্বটা আসলে শিখতে হবে। এখন ভাই, ভার্বের প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল এগুলো শেখার কিছু টেকনিক আছে, বাট আপনাকে অধিকাংশই মুখস্থ করতে হবে, ঠিক আছে? এখন এইটা আসলে ভাষা তো ভাই, এটা তো ভাষা। আপনি যদি শব্দ না শিখেন আপনি কিভাবে পারবেন? আমরা ভার্ব কিভাবে বানাইতে হয় সেটার কিছু টেকনিক দেখাবো, যে কিভাবে একটা নাউনকে আমরা ভার্বে পরিণত করতে পারি, কিভাবে একটা অ্যাডজেক্টিভকে আমরা ভার্বে পরিণত করতে পারি। এই জিনিসগুলো আমি একটু পরে দেখাবো, বাট কিছু জিনিস আপনাকে মুখস্থই করতে হবে। ওকে, সো অনেকেই বলেছে যে ক্লাসটা বুঝতে পেরেছি। মোহাম্মদ মহিবুল্লাহ বুঝতেছে, পিয়াস বড়ুয়া বুঝতে পেরেছে, ইয়েস স্যার। দীপালি বুঝতে পেরেছে, উজ্জ্বল বিশ্বাস বুঝতেছে, ববিতা বুঝতেছে। সো আমাকে আপনারা বুঝতে পারছেন? সো শিহাবউদ্দিন সৌরভ বলেছে ভার্ব ইজ দ্য হার্ট অফ এনি সেন্টেন্স। ইয়েস, থ্যাংক ইউ শিহাবউদ্দিন সৌরভ। রিমু বলেছে নরসিংদী। সো থ্যাংক ইউ। সো আমরা এখন যেটা করব, স্মৃতি তালুকদার, আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, ফানি, ইট ওয়াজ ফানি, ওকে। বাই দ্য ওয়ে, সো এখন যেটা হবে, আমরা কোথায় কোথায় ছিলাম? লেস, লেস দিয়ে আপনারা অনেকেই শব্দ বলেছেন, থ্যাংক ইউ। সো অন্যগুলা দিয়েও কিন্তু আপনারা চাইলে শব্দ বানায় দেখাইতে পারেন আমাকে। সাম, সাম, যেমন আপনি দেখেন সবচেয়ে ব্যবহৃত একটা শব্দ আমি দেখাই, এ হ্যান্ডসাম গাই, এ হ্যান্ডসাম বয়, এ হ্যান্ডসাম বয়। এই যে বয় যেহেতু নাউন, এর আগে বসছে এটা অ্যাডজেক্টিভ, ডেফিনেটলি অ্যাডজেক্টিভ। হ্যান্ডসাম শব্দের শেষে সাম থাকলে কি? অ্যাডজেক্টিভ। যেমন হোলসাম, হোলসাম অর্থ কি? স্বাস্থ্যকর। হোলসাম, হোলসাম ইজ এ অ্যাডজেক্টিভ, এটার বাংলা হলো স্বাস্থ্যকর। এই শব্দগুলো আপনারা শিখবেন আস্তে আস্তে। হোলসাম মানে আমার মাথায় যেগুলো আসতেছে আমি সেগুলো বলতেছি, তাই না? আচ্ছা, তারপরে ধরেন আরো কিছু শব্দ আমি দেখাই। আচ্ছা, যেমন ধরেন আইসি দিয়ে একটা শব্দ কেউ বলেন, শব্দের শেষে আইসি এবং সেটা অ্যাডজেক্টিভ। আমার মাথায় নিজেও আসতেছে না, যেমন আমি একটু, আচ্ছা আমি ট্রাই করি, লেট মি ট্রাই। আইসি না, আইসি দিয়ে কি হবে? জায়ান্ট, জায়ান্ট অর্থ কি? জায়ান্ট, জায়ান্ট, জায়ান্ট মানে বিশাল, অতিকায়। জায়ান্ট, এটা জায়ান্ট নিজে অ্যাডজেক্টিভ। এ জায়ান্ট কোম্পানি, জায়ান্ট, জায়ান্ট কোম্পানি, জায়ান্ট কোম্পানি। একটা কঠিন শব্দ মাথায় আসছে, সেটা আমি লিখি, আপনারা দেখেন এটা ঠিক আছে না? জাইগান্টিক, জাইগান্টিক, এটার অর্থ কি কে বলতে পারবে? জাইগান্টিক, জাইগান্টিক, এটার অর্থ সেম। জায়ান্ট অ্যাডজেক্টিভ, এ জায়ান্ট কোম্পানি। গুগল ইজ এ জায়ান্ট কোম্পানি, গুগল ইজ এ জায়ান্ট কোম্পানি। গুগল ইজ এ জায়ান্ট কোম্পানি। জায়ান্ট মানে বিশাল। জাইগান্টিক অর্থ কি এটা কেউ জানেন কিনা আমাকে একটু কমেন্ট করেন। জাইগান্টিক অর্থ কি এটা কি কেউ জানেন? এই যে ইক, ইক দিয়ে একটা শব্দ আমার মাথায় আসছে, জাইগান্টিক শব্দের, এটা একটা অ্যাডজেক্টিভ। জাইগান্টিক অ্যাডজেক্টিভ, এটার অর্থ কি এটা বলতে হবে। আপনাদেরকে ভোকাবুলারি শেখাচ্ছি। আমি দেখতে চাচ্ছি কেউ পারে কিনা এই শব্দটা, স্পেলিং ঠিক আছে কিনা, জাইগান্টিক অর্থটা আপনারা লিখবেন কমেন্টে। আমার ধারণা এটা পরীক্ষায় অনেকবার মাথায় আসছে, পরীক্ষায় অসংখ্যবার আসছে, এবং এটা কি ইম্পর্টেন্ট একটা শব্দ, জাইগান্টিক। কেউ কি লিখতে পারছে? দানব, বিশাল, দৈত্যাকার, অতিকায়,
ঠিক আছে না, রাক্ষসে, জাইগান্টিক, জাইগান্টিক এই শব্দটা পরীক্ষায় কিন্তু আসে। আমার কথা বিশ্বাস না হলে আজকে থেকে আগামী 7 দিন আপনি ইংরেজির প্রশ্ন সলভ করেন, দেখবেন এটা কমপক্ষে 20 বার পরীক্ষায় আসছে, চাকরির পরীক্ষায় ভোকাবুলারি হিসেবে আসছে, বা এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ পরীক্ষায় আসছে। আমার কথা বিশ্বাস না হলে আপনি দেখেন। এবং শুনেন, আপনাদেরকে একটা টিপস দেই, যেহেতু মাথায় এই কথাটা আসলো, আপনি যদি সত্যিকার অর্থে কম্পিটিটিভ এক্সামে ভালো করতে চান, ইংরেজিতে ভালো করতে চান, আপনাকে সব সময় প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পড়তে হবে। কারণ দেখেন, সেই 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এরপর থেকে চাকরির পরীক্ষা হচ্ছে। সো ওই যে পরীক্ষা হচ্ছে, তা 1975 সালে যে চাকরির পরীক্ষাটা হয়েছে, তখন যে ইংরেজি ছিল, আজকে 2025 সাল, আজকে কি ইংরেজি নতুন করে কিছু হয়েছে, নাকি নতুন গ্রামাটিক্যাল রুল আসছে, না নতুন ভোকাবুলারি আসছে? কিছু আসছে হয়তো ভোকাবুলারি, বাট কিছু ভোকাবুলারি আসতে পারে, কিন্তু কিছু নতুন দু একটা গ্রামাটিক্যাল রুল আসতে পারে, বাট ম্যাক্সিমাম সেম। সো 1975 সাল থেকে লোকটা যে গ্রামার পড়ে, যে ভোকাবুলারি পড়ে পরীক্ষায় টিকছে, আপনিও সেগুলাই পড়তেছেন। তো আপনি যদি বিগত সালে 20-30 বছরের প্রশ্ন সলভ করেন, আপনি প্রশ্নের ধরন চিনতে পারবেন, কোন কোন টপিক গুলা গুরুত্বপূর্ণ এগুলো বুঝতে পারবেন, তাই না? সো বিগত সালের প্রশ্ন সলভ করে ফেলেন, দেখবেন সব গ্রামাটিক্যাল রুলস শেখা হয়ে গেছে। বুঝে বুঝে সলভ করতে হবে, মুখস্থ করে কোনোদিন আপনি ইংরেজিতে ভালো করতে পারবেন না। ওয়েল, সো আমরা অনেক কথা বলে ফেলছি, এখন আমরা বাকি অংশে যাই। সো এবল, কেপাবল, 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 এবল দিয়ে আমরা একটা শব্দ লিখলাম ক্যাপাবল, সামর্থ্য। কেপাবল, আই এম কেপাবল অফ ডুইং ইট। কেপাবল, হি ইজ কেপাবল। কেপাবল হলো অ্যাডজেক্টিভ, এটা নাউন হলো ক্যাপাসিটি। ক্যাপাসিটির অ্যাডজেক্টিভ কি? কেপাবল। শব্দের শেষে এবল থাকলে সেটা অ্যাডজেক্টিভ। আল, অ্যাপ্রোভাল, না আচ্ছা, আল, এল দিয়ে কি একটা অ্যাডজেক্টিভ আমরা বলি, যেমন ধরেন এল দিয়ে কি অ্যাডজেক্টিভ হতে পারে, আচ্ছা এল দিয়ে আমরা অ্যাডজেক্টিভ লিখলাম লিগ্যাল, লিগ্যাল অ্যাফেয়ার্স, লিগ্যাল অ্যাফেয়ার্স, লিগ্যাল অ্যাফেয়ার্স মানে আইনি বিষয়াবলী। লিগ্যাল, 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 এল, এল থাকলেও অ্যাডজেক্টিভ হয়, তবে অনেক সময় এল থাকলে সেটা নাউন হয়েছে, যেমন অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল ইজ এ নাউন, আই নিড ইউর অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল নাউন, লিগ্যাল অ্যাডজেক্টিভ। শুনেন, এগুলা আসলে সব সময় শব্দের শেষে সাফিক্স দেখে যেটা ওইটাই হবে এমনও না, বাট দ্য থিং ইজ, এই সাফিক্স গুলা থাকলে, যেগুলা এখানে লেখা, এগুলো থাকলে সেগুলা 99% অ্যাডজেক্টিভ হবে। শব্দের শেষে সং থাকলে এটা 100% নাউন হবে। এরকম কিছু জিনিস বলা যায়, বাট 99%, 1% একটু ব্যতিক্রম থাকতে পারে। যেমন আমরা দেখলাম লিগ্যাল হইলো এল থাকলে অ্যাডজেক্টিভ, আবার অ্যাপ্রুভাল হইলো নাউন। সো 99% এই রুলস এর সাথে মিলবে, 1% আপনার ব্যতিক্রম ওটা শিখে নিতে হবে, বা ভাষা প্র্যাকটিস করতে করতে আপনার আয়ত্তে চলে আসবে। সো এখন যেটা করব, আমরা ভার্ব চেনার চেষ্টা করব। আচ্ছা, আরেকটা জিনিস তো আমি ভুলেই গেছি, শুনেন, মনে রাখবেন। আচ্ছা, ক্লাসটা কি বোরিং লাগতেছে? ক্লাসটা কি বোরিং লাগতেছে? ফেস্টিভ্যাল, থ্যাংক ইউ ববিতা, ফেস্টিভ্যাল। আচ্ছা, ক্লাসটা কি বোরিং লাগতেছে নাকি বুঝতে পারতেছেন? আপনাদের কি মনে হয় ক্লাসটা কেমন লাগতেছে একটু জানাবেন। যদি বোরিং লাগে তাহলে শেষ করে দেব, কারণ হলো বোরিং ক্লাস নিয়ে লাভ আছে। আর যদি মনে করেন যে না, ক্লাসটা থেকে কিছু শিখতে পারছেন, তাহলে আমি ক্লাসটা আরো কিছুক্ষণ কন্টিনিউ করব। আচ্ছা, মুসাম্মদ রানী খাতুন বলেছে জি না, সাদিয়া বিশ্বাস জি না, দেবাশিস মল্লিক নো স্যার, জীবনচন্দ্র রায় বোর্ড ঝাপসা দেখায়। আচ্ছা, বোর্ড কি ঝাপসা দেখাচ্ছে? সো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ক্লাসটা ভালো লাগছে, সো ক্লাসটা আরো কিছুক্ষণ কন্টিনিউ করা যায়, কারণ আমার আরো কিছু জিনিস সত্যিকার অর্থে বলার আছে, দেখানোর আছে। সো আমি এখন যেটা দেখাবো, আপনারা তো নাউন দেখলেন, অ্যাডজেক্টিভ দেখলেন, এখন একটু অ্যাডভার্বটা দেখেন। শুনেন, শব্দের শেষে এল ওয়াই থাকলে এটা সাধারণত অ্যাডভার্ব। শব্দের শেষে এল ওয়াই থাকলে এটা কি? অ্যাডভার্ব। যেমন ধরেন লেটলি, লেটলি, লেটলি অর্থ সম্প্রতি, রিসেন্টলি, সম্প্রতি, রিসেন্টলি, সম্প্রতি, অ্যাটেন্টিভলি, মনোযোগের সাথে, অ্যাটেন্টিভলি, এগুলো সবই কি?
অ্যাডজেক্টিভ। শব্দের অ্যাডভার্ব, শব্দের শেষে এলওয়াই থাকলে অ্যাডভার্ব। নরমালি শব্দের শেষে এলওয়াই থাকলে কি হয়? অ্যাডভার্ব হয়। শব্দের শেষে এলওয়াই বসলে কি হয়? অ্যাডভার্ব হয়। স্যার লেখাটা একটু বড় করিয়েন। কুইকলি, ইয়েস কুইকলি। বেসিকলি, বেসিক, আচ্ছা বেসিক, আচ্ছা এ বলেছে বেসিক হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কিন্তু বেসিকলি যখন লিখবেন, বেসিকলি, 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 আচ্ছা বেসিকলি, আচ্ছা আচ্ছা আমি আসতেছি। অনেকে অনেক বড় বড় অনেকগুলা করে উদাহরণ কমেন্ট করছে, সো আমি সেগুলোতে আসবো, বাট একটু ধীরে সুস্থে আসবো। আচ্ছা শুনেন, বেসিক হচ্ছে বেসিক নলেজ, বেসিক নলেজ, বেসিক, এই যে দেখেন বেসিকের পরে একটা নাউন দিলাম, মিলে গেছে, বেসিক নলেজ, বেসিক নলেজ এটা অ্যাডজেক্টিভ, কিন্তু বেসিক্যালি, বেসিকলি এটা হলো অ্যাডভার্ব। শব্দের শেষে এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়। শুনেন এটার উচ্চারণটা একটু বলি, বেসিক আর বেসিক্যালি না, এটার উচ্চারণটা বেসিক্যালি হবে না, বেসিকলি। বেসিকলি উচ্চারণটা কি? বেসিকলি। মানে আমি আমার সব উচ্চারণও ভালো না, বাট দ্য থিং ইজ যে আপনার আসলে সরকারি চাকরি পাইতে উচ্চারণ নিয়ে খুব একটা প্যারা খাইতে হবে না, কারণ আমরা ইন্ডিয়ান, ইন্ডিয়ান মানে আমরা যেহেতু ভারতবর্ষের লোক, আমাদের সবার উচ্চারণ এদের মতোই হবে, কাজেই এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, তাই না? আপনার চাকরি হবে বাংলাদেশে, আপনি কাজ করবেন বাংলাদেশিদের সাথে, সো ইংলিশ ইজ এ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ, সো আপনি কমিউনিকেশন হইলেই হলো, আপনার কথা সে বুঝতে পারলেই হলো, মিনিং বুঝতে পারলেই হলো, ফরেনার হওয়ার দরকার নাই, ঠিক আছে না? ভাষা শেখায় মনোযোগ দেন, উচ্চারণ খুব একটা গুরুত্বপূর্ণ না। হোয়াট এভার, শব্দের শেষে এলওয়াই থাকলে সেটা সাধারণত অ্যাডভার্ব হয়। আচ্ছা, তবে মনে রাখতে হবে নাউন অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই ইকুয়াল টু অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই ইকুয়াল টু কি? অ্যাডভার্ব, যেটার প্রমাণটা আমরা এখানে দেখলাম। বেসিক হলো অ্যাডজেক্টিভ, এর সাথে এলওয়াই যখন যোগ করছি আমরা, এটা হয়ে গেছে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই ইকুয়াল টু কি? অ্যাডভার্ব। আর নাউন প্লাস এলওয়াই ইকুয়াল টু অ্যাডজেক্টিভ, নাউন প্লাস এলওয়াই ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। এটা আপনারা একটু কমেন্ট করবেন এখন, এটা সবাই লিখে কমেন্ট করবেন, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই ইকুয়াল টু অ্যাডভার্ব, নাউন প্লাস এলওয়াই ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। যারা ক্লাসটা দেখছেন সবাই কমেন্ট করবেন, এই দুইটা কথা আপনি লেখেন, তাহলে আপনার মাথায় গেঁথে যাবে। অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই ইকুয়াল টু কি? অ্যাডভার্ব, নাউন প্লাস এলওয়াই ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। এটা সবাই কমেন্ট করবেন। সো আমি দেখতে চাই যে যারা ক্লাসটা দেখছে সবাই এই দুইটা শব্দ, এই দুইটা লাইন কমেন্ট করছে, তাহলে যেটা হবে আপনার মাথায় গেঁথে যাবে, এবং আমরা উদাহরণ দিব। নাউন প্লাস এলওয়াই ইকুয়াল টু অ্যাডজেক্টিভ কমেন্ট করেছে উম্মে আইমান। হ্যাঁ, কিশোর রায় কমেন্ট করেছে নাউনের শেষে এলওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হয়, ফ্রেন্ডলি, হোমলি, ফাদারলি, মাদারলি, ব্রাদারলি। বাট আমি আপনার উত্তর কারেক্ট। হ্যাঁ, রায়হান ইসলাম, নাউন প্লাস এলওয়াই ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। শিহাবুদ্দিন সৌরভ, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই ইকুয়াল টু অ্যাডভার্ব, নাউন প্লাস এলওয়াই ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। তার মানে মাথায় ঢুকছে বিষয়টা, তাই না? সো মাথায় বিষয়টা ঢুকছে আশা করি। সো এখন চলুন উদাহরণ দিব। সো এখন আমরা উদাহরণ দেব। থ্যাংক ইউ সো মাচ ইউনুস আলী, উজ্জ্বল বিশ্বাস, উজ্জ্বল হোসেন, বিজয় সরকার, থ্যাংক ইউ সো মাচ। রাজু, মোহাম্মদ রাজু সজীব, রানী খাতুন, থ্যাংক ইউ সো মাচ। উম্মে জাহান প্রীতি, থ্যাংক ইউ। শাহিনুর রহমান, ওকে। সো আমরা এখন ধরেন অ্যাডজেক্টিভ লিখতেছি। অ্যাডজেক্টিভ কি? কাইন্ড। কাইন্ড কি? কাইন্ড, কাইন্ড কোন পার্টস অফ স্পিচ? কাইন্ড হলো অ্যাডজেক্টিভ, এর সাথে আমরা এলওয়াই যোগ করলাম, হলো কাইন্ডলি। কাইন্ডলি ইজ এ অ্যাডভার্ব, কাইন্ডলি ইজ এ অ্যাডভার্ব। আমার মার্কারের কালি শেষ, সো আই নিড অ্যানাদার মার্কার। চাইলে আপনারা নিজেরাও বানিয়ে কমেন্ট করতে পারেন। নাউনের সাথে এলওয়াই যোগ করলে অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে অ্যাডভার্ব হয়। আচ্ছা, এখন আবার এমনটা কেউ করেন না যে একটা অ্যাডজেক্টিভ, আচ্ছা কি করতে না করছি দেখেন,
নাউন হইলো ধরেন কি ফাদার প্লাস ly, ফাদারলি হইলো কি, আমি বলছি নাউনের সাথে ly যোগ করলে অ্যাডজেক্টিভ হয়, আচ্ছা বুঝলাম। এখন আবার বলছি যে অ্যাডজেক্টিভ প্লাস ly ইকুয়াল টু অ্যাডভার্ব, এখন এটা তো অ্যাডজেক্টিভ, আপনি কি করলেন, এটার সাথে আবার ly যোগ করলেন, তাহলে কি হলো দেখেন, মজার বিষয়টা দেখেন, ফাদার লিলি নাকি এর উচ্চারণ কি হবে, মানে এটা তো অ্যাডজেক্টিভ, আমি বলছি অ্যাডজেক্টিভ প্লাস ly ইকুয়াল টু অ্যাডভার্ব, এখন আপনি কি করলেন, ফাদারলি অ্যাডজেক্টিভ, আপনি বললেন আরে হ্যাঁ ফাদারলি তো অ্যাডজেক্টিভ, আচ্ছা ঠিক আছে আবার ly যোগ করে দেই, তাহলে কি হলো, এরকম করা যাবে না, হ্যাঁ এরকম কিন্তু করা যাবে না। থ্যাংক ইউ। সো আমরা কি বুঝতে পারছি, ট্রিমেন্ডাসলি, ভেরি গুড, কাইন্ডলি, ট্রিমেন্ডাসলি, কশাসলি। সো আমরা কিছু ফ্রেন্ড কি নাউন, অনেকে এগুলো কমেন্ট করে ফেলছে, আমি যেগুলো পড়াচ্ছি আসলে কমেন্ট করে ফেলছে, সো আপনারা আসলে পড়াশোনা করেন, এটা বোঝা যাচ্ছে। ফাদারলি মাদারলি এগুলা হলো অ্যাডজেক্টিভ, ফাদারলি মাদারলি হলো অ্যাডজেক্টিভ, কারণ কি ফাদার হলো নাউন। আচ্ছা এই যে উম্মে আইমান যে কমেন্টটা করেছেন, ফাদারলি মাদারলি এগুলো অ্যাডভার্ব, নো, ফাদারলি মাদারলি হলো অ্যাডজেক্টিভ, ফাদার প্লাস ly এটা হলো নাউন প্লাস ly এটা হবে অ্যাডজেক্টিভ। ফ্রেন্ডলি, ফ্রেন্ড হলো নাউন প্লাস ly, নাউনের সাথে ly যোগ হলে অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ওকে, আশা করি আপনাদের কুইক, আচ্ছা কুইক হলো অ্যাডজেক্টিভ, কুইক হলো অ্যাডজেক্টিভ, কুইক প্লাস ly এটা হয়ে গেল কি অ্যাডভার্ব হলো কুইকলি, কুইকলি হলো অ্যাডভার্ব, তাই না? আচ্ছা ফ্রেন্ডলি, দেবাশিস মল্লিক, আউটস্ট্যান্ডিং ক্লাস, থ্যাংক ইউ। সো এখন চলেন, এখন আমরা যেটা করব, আচ্ছা ফাইন, সো আমরা কি আরো উদাহরণ দিব, অ্যাডজেক্টিভ প্লাস ly যে অ্যাডভার্ব হয় আর নাউন প্লাস ly যে অ্যাডজেক্টিভ হয়, আমার মনে হয় বিষয়টা আপনাদের ক্লাসে ক্লিয়ার হয়েছে, তাই না? তারপরে ধরেন আরো কিছু দু একটা উদাহরণ দেই, ব্রেভ, ব্রেভ, ব্রেভ কি, ব্রেভ কোন পার্টস অফ স্পিচ এটা একটু বলতে হবে, ব্রেভ এটা দেখি পারেন কিনা আপনারা, ব্রেভ, ব্রেভ কোন পার্টস অফ স্পিচ, আচ্ছা ক্লাস তো 1 ঘন্টা প্লাস হয়ে গেছে তাই না, একজন বলছে ভাই শেষ করেন, একে আহসান বলছে ক্লাস শেষ করেন, ভাই আর 10টা মিনিট সময় দেন, আর 10টা মিনিট সময় দেন ভাই, আমি শেষ করে দেব, মানে আমার আর ছোট্ট কিছু জিনিস আছে আমি শেষ করে দেব, আই প্রমিস। আচ্ছা ব্রেভ, ব্রেভ, ব্রেভ কোন পার্টস অফ স্পিচ, ব্রেভ, আচ্ছা ধরেন ব্রেভ, ব্রেভ হলো আসলে এক ধরনের অ্যাডজেক্টিভ, ব্রেভ, ব্রেভ অ্যাডজেক্টিভ, যেমন এ ব্রেভ, ব্রেভ ম্যান, ব্রেভের নাউন হলো ব্রেভারি, VRAVERY, ব্রেভারি, আপনারা একটু চেক করেন, ব্রেভ হলো অ্যাডজেক্টিভ, তাহলে এটার সাথে আমরা ly যোগ করলে ব্রেভলি, ব্রেভলি, তাই না, ব্রেভের সাথে ly যোগ করলে এটা অ্যাডভার্ব হলো। ওকে, যেহেতু আমাদের ক্লাস শেষ করার একটা তাড়া আছে, এখন আমরা যেটা করব, এখন আমরা হচ্ছে কিছু জিনিস, আর কিছু জিনিস আছে সেটা শেষ করব, ভার্বটা শেষ করব, কারণ কনফিউজিং এর জায়গা ছিল কি, নাউন চিনতে ভুল হয়, অ্যাডজেক্টিভ চিনতে ভুল হয়, অ্যাডভার্ব চিনতে ভুল হয়। আচ্ছা অ্যাডভার্ব গুলা কিভাবে চিনবেন, অ্যাডভার্ব হলো ভার্বকে সাধারণত মডিফাই করে, সো কিভাবে হচ্ছে, কখন হচ্ছে, এগুলা যদি বোঝায় তাহলে সেটা অ্যাডভার্ব। দেখেন ধরন বোঝাবে, অ্যাডভার্ব দিয়ে কি বোঝাবে, ধরন, কারণ, ফলাফল, হ্যাঁ এগুলা যদি বোঝায় সেগুলো অ্যাডভার্ব, যেমন ব্রেভলি, ফ্রেন্ডলি, হ্যাঁ তারপরে কুইকলি, কুইকলি কি দ্রুততার সাথে, ধরন দ্রুত না স্লো, স্লোলি, স্লো হলো অ্যাডজেক্টিভ,
স্লো হলো অ্যাডজেক্টিভ, এর সাথে ly যোগ করেন, হয়ে গেল অ্যাডভার্ব। স্লোলি ধরন বোঝাচ্ছে, ফ্রেন্ডলি ধরন, এগুলো ধরন। সো অ্যাডজেক্টিভ কিভাবে চিনবো? ধরন, কারণ, ফলাফল, জায়গা, স্থান, এগুলো বুঝাইলে অ্যাডভার্ব বুঝাবে। আচ্ছা ফাইন। সো আমরা ক্লাসটার এখন ভার্ব চিনবো, যে কিভাবে আমরা নাউনকে ভার্বে কনভার্ট করব, আমরা এটা একটু দেখব। অনেক সময় কি হয়, অ্যাডজেক্টিভের আগে আপনি অ্যাডজেক্টিভের আগে প্রেফিক্স যুক্ত করে, অ্যাডজেক্টিভের পরে সাফিক্স যুক্ত করে আপনি নাউন করতে পারবেন। শিওর, শিওর, শিওর কি? শিওর হলো অ্যাডজেক্টিভ, শিওর হলো কি? অ্যাডজেক্টিভ। এখন শিওরের সাথে ly যোগ করেন, শিওরলি অ্যাডভার্ব, শিওরলি কি? অ্যাডভার্ব, অ্যাডভার্ব। এখন শিওরের আগে যদি আমরা এন যোগ করি, এনশিওর, এনশিওর মানে নিশ্চিত করা, এটা হলো ভার্ব। বুঝতে পারছেন? শিওর, শিওরলি, এনশিওর, এটা কি? শিওর, শিওরলি, এনশিওর। কথা কি বোঝা যাচ্ছে? একটা শব্দ দিয়েই কি হলো, কতগুলা? আচ্ছা ভার্ব নিয়ে আসছি, বুঝতে পারছেন? শিওর, শিওরলি, এনশিওর। শিওর হলো অ্যাডজেক্টিভ, শিওরলি হলো অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের সাথে ly যোগ করলে অ্যাডভার্ব। আর হলো কি, অ্যাডজেক্টিভের আগে যদি আমরা প্রিফিক্স যুক্ত করি, এনশিওর, ভার্ব হয়ে গেল, তাই না? ওকে, সো আমরা আসেন ধরেন আরো কিছু জিনিস দেখাই। আচ্ছা আমরা কিভাবে চিনবো? ভার্ব চেনার উপায় হলো শব্দের পূর্বে, মানে শব্দের শুরুতে যদি এগুলা থাকে সেটা ভার্ব। শব্দের শুরুতে এগুলা থাকলে, আমি একটু লিখে দেই। শব্দের শুরুতে কি থাকে? যদি ইএম, যেমন ইএম এন, পরে হলো ইএম, আচ্ছা ইএম, ইএন, তারপরে ধরেন, আচ্ছা ইএম দিয়ে উদাহরণ দেই। ইএম এম্পাওয়ার, পাওয়ার হইলো নাউন, তাহলে ইএম প্লাস নাউন, এম্পাওয়ার ক্ষমতায়ন করা। হ্যাঁ, ডেঞ্জার অর্থ কি? বিপদ, ডেঞ্জার, বিপদ অ্যাডজেক্টিভ, সামনে এন লাগাই দেন, এন ডেঞ্জার, বিপদাপন্ন করা। সুতরাং অ্যাডজেক্টিভের আগে আপনি সাফিক্স ইএম, ইএন যুক্ত করে কি করতে পারবেন? ভার্ব বানাইতে পারবেন। নাউনের আগে ইএম যুক্ত করে ভার্ব বানাইতে পারবেন। সো ইএম প্লাস নাউন ইকুয়াল টু কি? ভার্ব। তাহলে ইএন প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়াল টু ভার্ব হচ্ছে। আচ্ছা তারপরে ডিই, ডিই থাকলেও হবে, ডিই থাকলেও ভার্ব করা যাবে, যেমন ডিই প্লাস অ্যাডজেক্টিভ বা ডিই প্লাস নাউন। ধরেন ডি প্লাস লাইট, লাইট তো আলো, তাই না? ডিলাইট মানে আলোকিত করা, ডিলাইট হলো একটা ভার্ব। সো এগুলো আপনি যখন পড়তে পড়তে দেখতে দেখতে শিখবেন, এগুলো আপনার মাথায় ঢুকে যাবে। আচ্ছা এখন আসেন সাফিক্স যুক্ত করে, এগুলো তো প্রেফিক্স দেখাইলাম। শব্দের শেষে যদি এই শব্দগুলা থাকে তাহলে সেটা কি? ভার্ব। যেমন ধরেন IFY, পরে SE, তারপরে ZE, ISE, IZE, এগুলা থাকলে সেগুলা কি? সেগুলা কি হবে? ভার্ব হবে। যেমন ধরেন, আচ্ছা এইখানে এগুলা কিন্তু বাক্যের পরেও বসতে পারে, এগুলা শব্দের পরে বসেও ভার্ব হতে পারে। যেমন শর্ট, শর্ট অর্থ কি? শর্ট একটা অ্যাডজেক্টিভ, শর্ট প্লাস ইএন, শর্টেন, শর্ট প্লাস ইএন, শর্টেন, শর্টেন মানে সংক্ষিপ্ত করা। লার্জ প্লাস ইএন, লার্জেন মানে বড় করা। শর্টেন, লার্জেন, বুঝতে পারছেন? আমাদের ক্লাস খুব শীঘ্রই শেষ হবে, আর 5টা মিনিট সময় দেন ভাই। ক্লাসে কি কেউ আছে না সবাই চলে গেছে? শর্ট এন্ড বিউটিফাই, আচ্ছা এই IFI বিউটি, BEAUTY, একজন বিউটিফাই কমেন্ট করছে। আচ্ছা দেখেন,
যদি কোনো শব্দের শেষে ওয়াই থাকে এবং সেটাকে আপনি ভাগ করতে চান, এই ওয়াই এর পরিবর্তে আই দিবেন, কারণ ওয়াই দিয়ে ভাগটা হবে না। BEAUT এ পর্যন্ত লিখলাম, পরে ওয়াইটাকে আই করে দিব, বিউটি FY, বিউটিফাই। ওয়াই এর পরিবর্তে IFY দেন, তাহলে কি হয়ে গেল? বিউটিফাই। বিউটি হলো সুন্দর, সৌন্দর্য, এটার সাথে IFY যোগ করলে কি? বিউটিফাই। এটা হয়ে গেল ভার্ব, তাই না? লাব্বাইক স্যার, বাহ, থ্যাংক ইউ। অনেকেই আছে ক্লাসে, অনেকেই আছে, থ্যাংক ইউ। আচ্ছা চলেন, আচ্ছা আমরা আরো কয়েকটা শব্দ ভার্ব দেখবো। ধরেন, আচ্ছা গ্লোরি অর্থ কি? গ্লোরি অর্থ আপনারা জানেন না? গ্লোরিয়াস বলে না? গ্লোরি হচ্ছে নাউন, গ্লোরিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ। গ্লোরি হচ্ছে নাউন, গ্লোরিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ। ও ইউএস থাকলে, আমি লিখে দিছিলাম, ও ইউএস থাকলে অ্যাডজেক্টিভ। তাহলে গ্লোরি কে আমরা গ্লোরিফাই যদি লিখি, গ্লোরিফাই কোন ধরনের? পার্টস অফ স্পিচ, এটা ভার্ব। সো নাউনের শেষে অ্যাডজেক্টিভকে আপনি সাফিক্স প্রিফিক্স যুক্ত করে কি করতে পারবেন? ভার্ব বানাইতে পারবেন, তাই না? আচ্ছা, গ্লোরি, ওকে, ঠিক আছে। তো এখন আমরা কয়েকটা প্রশ্ন সলভ করব, 5-6টা প্রশ্ন সলভ করে আমরা বিদায় নিব আজকে। সো এতক্ষণ ধরে আমরা যে অনেক বকবক করলাম সেইগুলার ফলাফল দেখবো হয়েছে কিনা। সো আমাকে বলতে হবে, আমি ঝটপট লিখবো, আপনারা বলবেন। এখন হবে আসল খেলা। আগামী 5 মিনিট আমরা শুধু আইডেন্টিফাই করবো। আমাদের ক্লাসের নামই ছিল আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। সো পারফেক্টলি কোন পার্টস অফ স্পিচ লিখতে হবে। পারফেক্টলি, এটা ধরেন 1 নাম্বার, কোন পার্টস অফ স্পিচ? পারফেক্টলি কোন পার্টস অফ স্পিচ? আমি একটু কমেন্ট চাই, পারফেক্টলি কোন পার্টস অফ স্পিচ? শব্দের শেষে LY থাকলে 90% ক্ষেত্রে কি হয়? কোন পার্টস অফ স্পিচ হয়? পারফেক্টলি কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব, ভেরি গুড। তারপরে এখন যদি আমরা লিখি মডিফিকেশন অফ বুকস, বলতে হবে মডিফিকেশন কোন পার্টস অফ স্পিচ? মডিফিকেশন কোন পার্টস অফ স্পিচ? মডিফিকেশন কোন পার্টস অফ স্পিচ? নাউন। আচ্ছা, কাওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ? এগুলো পরীক্ষা আসে ভাই, আমি যেগুলো এখন ধরতেছি আপনাদেরকে। কাওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। ইউনুস আলী বলছে কাওয়ার্ড ম্যান, তাই না? কাওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ? কাওয়ার্ডকে আপনারা কি বলতেছেন বলেন তো? কাওয়ার্ডকে কোন পার্টস অফ স্পিচ বলতেছেন? আমাদের ক্লাস কিন্তু শেষের দিকে, আমরা জাস্ট কিছু জিনিস চেক করতেছি এখন, যে আসলে আপনারা বুঝতে পারছেন কিনা। কাওয়ার্ড, আলিম বলতেছে নাউন, লাইজু হক নাউন, ফারজানা ইয়াসমিন অ্যাডজেক্টিভ। কাওয়ার্ড বেসিক্যালি অ্যাডজেক্টিভ। দেখেন, কাওয়ার্ড ম্যান অর্থ মিলছে? কাওয়ার্ড ম্যান অর্থ মিলছে? কাওয়ার্ড আসলে অ্যাডজেক্টিভ। কাওয়ার্ড অর্থ কি? অ্যাডজেক্টিভ। আচ্ছা, আবার অনেক ক্ষেত্রে কাওয়ার্ড নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, তবে কাওয়ার্ড সাধারণত অ্যাডজেক্টিভ। যেমন কাওয়ার্ডলি এটা হলো অ্যাডভার্ব। কাওয়ার্ডলি কাপুরুষের মতো, কাপুরুষের ভাবে। কাওয়ার্ড হইলো
অ্যাডজেক্টিভ, ঠিক আছে। কাওয়ার্ডলি হলো অ্যাডভার্ব। তারপরে ধরেন ডিফারেন্সিয়েট, ডিফারেন্ট, DIFFERENTIAT, ডিফারেন্সিয়েট, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা ধরেন 5 নাম্বার, 5 নাম্বারের শেষে লিখবেন ডিফারেন্সিয়েট কোন পার্টস অফ স্পিচ। হ্যাঁ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, থ্যাংক ইউ। ডিফারেন্সিয়েট কোন পার্টস অফ স্পিচ? কাওয়ার্ড, ভীতু। কাওয়া অ্যাডজেক্টিভ। আচ্ছা কাওয়ার্ড, ডিফারেন্সিয়েট, ডিফারেন্সিয়েট কোন পার্টস অফ স্পিচ একটু বলতে হবে। ক্লাস আর বেশিক্ষণ নাই, আমরা জাস্ট কয়েকটা জিনিস চেক করে বিদায়, আল্লাহ হাফেজ। কারণ হলো রাত বাজে 11:16, এখন আপনারা অনেকেই ঘুমাই যাবেন। ডিফারেন্সিয়েট হচ্ছে ভার্ব, হ্যাঁ ডিফারেন্সিয়েট, ATE, ডিফারেন্সিয়েট ভার্ব। যেমন ধরেন ডিফারেন্ট হচ্ছে এটার অ্যাডজেক্টিভ, DIFFERENT, ডিফারেন্ট অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। ডিফারেন্স এটা হলো নাউন। শব্দের শেষে CECY থাকলে কি হয়? শব্দের শেষে CECY থাকলে নাউন হয়। এখন এই শব্দের শেষে CECY তুলে যদি আপনি টি দেন, এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ডিফারেন্স। হ্যাঁ সি থাকলে নাউন, সি তুলে টি দিলে অ্যাডজেক্টিভ। তারপরে ডিফারেন্সিয়েট, শব্দের শেষে এই যে কিছু সাফিক্স যোগ করলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। আচ্ছা একে আহসান বলেছে যে জব আছে তাই শেষ করতে বললাম। জি আচ্ছা আমি 20 পর্যন্ত কন্টিনিউ করি, 11:20 ওকে শেষ করে দেব। ওকে আমরা পোভার্টি, পোভার্টি কোন পার্টস অফ স্পিচ? আমি ওই যে বলেছিলাম শব্দের শেষে CECY এগুলো থাকলে কোন পার্টস অফ স্পিচ? পোভার্টি, পোভার্টি কোন পার্টস অফ স্পিচ? দারুণ একটা শব্দ পাইছি, আপনারা দেখবেন যে অনেক নারীকে বলা হয়। আচ্ছা ম্যান, ম্যান এই যে এইটা আপনারা কমেন্ট করেন। ম্যান, আমি আরেকটা লিখলাম ম্যানলি, ম্যানলি কোন পার্টস অফ স্পিচ? এখন দেখি এইটা যদি বুঝেন দেখবো যে অনেক কিছু বুঝছেন। ম্যানলি কোন পার্টস অফ স্পিচ? ম্যানলি লেখা লিখবেন ওই পার্টস অফ স্পিচ। পোভার্টি কোন পার্টস অফ স্পিচ আর ম্যানলি কোন পার্টস অফ স্পিচ? আজকের ক্লাস শেষ করে দেবো আমি এখনই। ম্যানলি কোন পার্টস অফ স্পিচ বলতে হবে। পোভার্টি নাউন, পোভার্টি নাউন। সোহানুর রহমান, সাগর বলেছে নাউন, থ্যাংক ইউ। রায়হান ইসলাম নাউন, থ্যাংক ইউ। দীপালি বলেছে নাউন, নাসির নাউন, পোভার্টি নাউন। সো লাস্ট যেটা ম্যানলি কোন পার্টস অফ স্পিচ? ম্যানলি, ম্যানলি হলো অ্যাডজেক্টিভ, থ্যাংক ইউ। অনন্যা খানম বলেছে ম্যানলি হলো অ্যাডজেক্টিভ। দেখছেন রুলটা কি হলো? নাউন প্লাস LY ইকুয়াল টু অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ প্লাস LY ইকুয়াল টু অ্যাডভার্ব, তাই না? পোভার্টি নাউন, পিয়ালিমণি, নিশাত সুভা নাউন। পিয়ালিমণি বলছে ম্যানলি, ম্যানলি অ্যাডভার্ব না পিয়ালিমণি, ম্যানলি হলো অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। কারণ ম্যান হইলো নাউন, নাউনের সাথে LY যোগ করলে অ্যাডজেক্টিভ হয়, আমরা এটা কিন্তু বলেছি এবং সবাইকে দিয়ে লেখাইছি। নাউন প্লাস LY ইকুয়াল টু অ্যাডজেক্টিভ, থ্যাংক ইউ। ইয়েস ইয়েস। সো আসলে সব তো আসলে সলভ করা যাবে না, তাই না? একটা ক্লাসে আমরা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এটা কি সম্ভব? আপনারা কিছুটা জানেন বা অধিকাংশই জানেন, আমি জাস্ট একটু আলাপ আলোচনা করলাম। সো ক্লাসটা কেমন লাগলো একটু জানাবেন, কমেন্ট করবেন। আর আপনারা নেক্সট ক্লাস কোন বিষয়ের উপর চান সেটাও কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব ওই বিষয়ে ক্লাসটা নিতে ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকবেন, আর ক্লাসটা কেমন লাগলো একটু জানাই দিবেন, আর আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ যেন আমি সুস্থ থাকি, আপনাদেরকে পড়াতে পারি। এই তো। আর আপনাদের জন্য একটা টিপস দিয়ে শেষ করতেছি, সবাই সকালে ঘুম থেকে উঠে পড়তে বসবেন। সকাল 6টার মধ্যে সবাই ঘুম থেকে উঠবেন। সবচেয়ে ভালো হয় যদি ফজরের নামাজ পড়ে আপনি পড়া শুরু করতে পারেন, সবচেয়ে ভালো টাইম। ভাই বিশ্বাস করেন, ফজরের নামাজ পড়ে যদি পড়তে বসেন
সকালে নাস্তা করার আগে দেখবেন 3 ঘন্টা পড়া হয়ে গেছে। 3 ঘন্টায় একটা সাবজেক্টের 10 পেজ পড়ে ফেলা যায়। সকালে যদি আপনি যেই সাবজেক্টটা পারেন না সেটাই যদি সকালে পড়েন, কঠিন সাবজেক্টটা সকালে পড়বেন, কঠিন সাবজেক্টটা সকালে পড়বেন। সো যেই জিনিসটা আপনি পারেন না সেইগুলোর জন্য আপনি ডেডিকেটেডলি প্রতিদিন সকালে উঠা 6 মাস পড়েন। 6 মাস পড়লে কি হবে? 6 মাস হলে 180 দিন। 180 দিন, 6 মাসের রুটিন। প্রতিদিন সকালে উঠা পড়বেন, 3 ঘন্টা করে পড়বেন সকালে একটা কঠিন সাবজেক্ট। 3 18 54, 540 ঘন্টা। প্রতি ঘন্টায় যদি আপনি 1 পৃষ্ঠা করে পড়েন 540 পৃষ্ঠা পড়া হবে। সো ইংরেজি বলেন, অঙ্ক বলেন, বাংলা ব্যাকরণ বলেন, 540 পৃষ্ঠা যদি 6 মাসে আপনি পড়েন মনোযোগ দিয়ে, সকালবেলা ওইটা 540 পৃষ্ঠা পড়েন, ওই সাবজেক্ট পানি পানি হয়ে যাবে। ঠিক আছে? সো যারা আসলে পড়াশোনায় মন দিতে পারেন না, এই করতে পারেন না, তাদের জন্য পরামর্শ হলো তাড়াতাড়ি ঘুমাইতে যাবেন 12টার মধ্যে, সকালবেলা উঠে পড়বেন। ঠিক আছে? সো এই হলো কথাবার্তা। সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করেন। ক্লাসটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।